আমাদের বাড়ির উঠোনে সবার সামনে আমার স্বামীকে জুতা পেটা করে আমার শাশুড়ি তার বোনের বাড়িতে চলে গেছে। আমার স্বামীর পরনে সাদা শার্ট ছিল, আমার শাশুড়ির জুতোয় যত কাদা ছিল সবকিছু তার পিঠে লাগিয়ে দিয়ে গেছে। আমরা সবাই বোকার মতো তাকিয়ে রইলাম। আমার স্বামী কিচ্ছু বলল না তার মাকে, যদিও এটা অপরাধ ছিল, কারণ আমার বাবা যৌতুক দিবে না বলেছে। সেখানে এই কারণে আমার স্বামীকে সে জুতা পেটা করতে পারে না। যখন সবাই চলে গেছে আমি আমার স্বামীর হাত ধরে আমার রুমে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাদের বিয়ের আগে কি এমন কোনো কথা ছিল যে আমার বাবার বাড়ি থেকে আপনাকে কিছু দেওয়া হবে কিংবা আপনি কোনো আবদার করবেন? আপনি তো আমাকে জোর করে বিয়ে করেছেন, আপনি তো আমাকে ছাড়া বাঁচবেন না বলেছেন, যার জন্য আমি আপনার প্রতি মায়া সৃষ্টি হওয়ার কারণে আপনার কাছে এসেছি। যেদিন পালাচ্ছিলাম সেই দিনও তো আমি বলেছি আমাকে ছেড়ে দিন, আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে দিন। আপনি জোর করে নিয়ে গেলেন, বললেন আমার নাম বদনাম হবে। আজকে কি করতেছেন আপনারা? আমার স্বামী কোনো কথাই বলতেছে না, মনে হচ্ছে যেন সবকিছু তার ইচ্ছেতেই হচ্ছে। গাড়িতে থাকা অবস্থায় আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দেয়, মানে আমার খালা শাশুড়ির বাসায় এখন পর্যন্ত যে পৌঁছাতে পারেনি, আমার স্বামীকে ফোন দিয়ে বলে যে এই মেয়েকে নিয়ে আমার বাড়িতে আর একদিনও তুই পা রাখবি না। যে মেয়ের কিনা বাপের বাড়িতে 2 টাকারও দাম নাই, এমন ছেলের বউ আমি আমার বাড়িতে নিব না। আমার একটা মাত্র ছেলে, আমার জীবনে অনেক স্বপ্ন আছে, এরা কোনো কিছু পূরণ করতে পারবে না। ফকিন্নি বাড়িতে বিয়ে করছিস, আরও হাবিজাবি অনেক কিছু। আমার স্বামীর ফোনটাতে একটু প্রবলেম ছিল, যার জন্য সে যখন ফোনে কথা বলতো তার আশেপাশে কেউ থাকলে সেই কথাগুলো তারাও শুনতো। তো আমি বিছানার উপরে বসে বসে এই কথাগুলো সবগুলোই শুনলাম। তারপর আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এখন আপনি কি করবেন? আমাকে রেখে যাবেন? সে বলল যে এছাড়া নাকি তার আর কোনো উপায় নেই। আমি তো কোনো কিছু বলার উপযুক্তই ছিলাম না। যে ছেলে কিনা আমার জন্য এত পাগল ছিল, সেই ছেলে হঠাৎ করে এতটা বদলে গেল। সেদিন বিকেলবেলায় আমার স্বামী আমাকে রেখে বাবার বাড়িতে সে তার খালার বাড়িতে চলে গেছে, মানে যে খালার বাড়িতে থেকে আমার সাথে সম্পর্ক হয়েছিল। ওরা চলে যাওয়ার পর আমার বাবা আমাকে যা তা বলে অপমান করেছে। বলল যে এমন শিক্ষা দিয়েছি তোমাকে, যে বাড়িতে কিনা যৌতুক না দেওয়া হয় সেই বাড়ির ছেলেকে শেষ পর্যন্ত পছন্দ করলা। আমাদের সিলেটে কি ছেলের অভাব ছিল যে তুমি এত দূরে গেলা? এখন যদি তোমাকে নিয়ে যায় আর যৌতুক না দেওয়ার কারণে যদি তোমার কোনো ক্ষতি করে, সেটাও তো আমরা দেখতে পারবো না। এখন মনে করো যে আমি তাদের প্রেসারে পড়ে বা তোমার কথা চিন্তা করে কিছু একটা করলাম, এই দাওয়া যে শেষ দেওয়া হবে না এর কি সিউরিটি আছে? এমনও তো হতে পারে কয়দিন পরে তাদের আরও আবদার থাকতে পারে। আমি নিরুত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেললাম। তার পরের দিন বিকেলবেলা আমার বাবা আমার 2 ভাইয়ের সাথে কথা বলে ঠিক করলো যে তারা যা যা ডিমান্ড করেছে সেই সব কিছুই দেওয়া হবে, কিন্তু 3 মাস পর। যখন এই কথাটা আমাকে জানানো হলো আমি কিছুই বলছিলাম না, কারণ আমার তো দোনোকুলি নষ্ট হয়ে গেছে। বাবার বাড়িতেও ভালোভাবে থাকতে পারছিলাম না, বাবার চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারছিলাম না। এদিক দিয়ে মা সারাক্ষণ কান্না করে, কি জীবন কি করে ফেললি। আমার ছোট বোনটা আমার দিকে একটু পরপর নিঃশব্দে তাকিয়ে থাকে। আমি ঘরের এক কোণে বসে থাকি, কারণ আমার কিছুই বলার ছিল না, ভুলটা আমারই ছিল। বাবা মা যদি বিয়ে দিত তাহলে হয়তো বা বাবা মাকে দোষারোপ করতে পারতাম বা বলতে পারতাম আমার জীবনটা ঠিক করে দাও। এখন নিজের ডিসিশন যেহেতু নিজে নিয়েছি, কাউকে কিছু বলার ছিল না। 2 দিন পর আমার বাবা আমার শাশুড়িকে ফোন দিল। এই 2 দিন আমার শাশুড়ি তার বোনের বাড়িতেই ছিল। মনে হচ্ছিল যেন তারা জানতো যে আমরা তাদেরকে ফোন দিব। আমার বাবা ফোন দিয়ে বলল যে ঠিক আছে, আপনাদের কথাও ভেবে দেখলাম এবং আমার মেয়ের সুখের চিন্তা করে আমরা আবার বসি। কালকে দুপুরবেলা আপনাদের সবার দাওয়াত আমার বাড়িতে। আমার বাবা যে কিনা অন্যায়ের পক্ষে সারা জীবন থাকতো, সেই বাবা তার মেয়ের সুখের জন্য যৌতুকের টাকা দিতে পর্যন্ত রাজি হয়ে গেছে। তার পরের দিন দুপুরবেলা আমার ননদ ননাস কেউই আসেনি, শুধু আমার শাশুড়ি, খালা শাশুড়ির স্বামী আর আমার হাজবেন্ড, তারা এসেছিল। এবং যে খালা শাশুড়ির বাসায় তারা উঠেছে, যে খালা শাশুড়ির বাসায় থেকে আমার স্বামী আমার সাথে সম্পর্ক করেছে, সেই খালা শাশুড়িও এসেছিল। তার স্বামী নেই, সে একাই এসেছিল। আমার শাশুড়িরা 6 বোন 2 ভাই। বোনদেরই পোর্টদারি বেশি চলে, ভাইদের কথা কেউ তেমন একটা দাম দেয় না। এমনকি আমার শ্বশুরের কথাও আমার শাশুড়ি তেমন একটা দাম দেয় না। এদের বাড়িতে এই কয়েকদিন থেকে যতটুকু বুঝলাম, এদের মেয়েদের দাপট বেশি চলে শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, আর ভাইদের বা স্বামীর দাপট খুবই কম চলে। কিন্তু ছেলের বউ বাড়িতে আনলে সে সমস্ত বউদের উপর তাদের অত্যাচার বেশিই চলে। যাই হোক, সেদিন দুপুরবেলা সবার সাথে কথা হলো। আমার বাবা বলল যে মেয়ের সুখের জন্য আপনাদের যা যা ইচ্ছে আমি সেই ইচ্ছে পূরণ করার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে 2 মাস টাইম দিতে হবে। আমার ছেলে 2টা বিদেশে থাকে, আমার কিছু জায়গা জমি বিক্রি করতে হবে, তারপর আপনাদের আবদার পূরণ করতে হবে। এদের আবদারের মধ্যে কি ছিল? এদের আবদারের মধ্যে ছিল আমার স্বামীকে 5 লক্ষ টাকা দিতে হবে মুদি দোকান করার জন্য, আমাকে 3 ভরি স্বর্ণ দিতে হবে আর ঘর সাজিয়ে দিতে হবে। এই ছিল তাদের আবদার। আর বিয়ের অনুষ্ঠান বড় করে করতে হবে।
তাদের বাড়ি থেকে 300-350 মতো মানুষ আসবে, আর আমাদের এখানকার প্রায় 300-400 মানুষ, সব মিলিয়ে 600-700 মানুষের একটা আয়োজন করতে হবে আমার বাবার। মোটমাট 15 লক্ষ টাকার উপরে আমার বাবার খরচ হবে এখানে। তাও আমার বাবা রাজি হলো শুধুমাত্র আমার সুখের দিকে তাকিয়ে। এই কথাটা রাজি হওয়ার আগে আমার বাবা আমাকে আলাদা একটা রুমে নিয়ে যায়, নিয়ে যেয়ে বলে, তুমি কি এই ব্যাপারে রাজি, কিংবা এইভাবে তুমি তাদের বাড়িতে থাকতে চাও? আমি এতটাই বোকা বা এতটাই স্বার্থপর নিজের জন্য, আমি বাবাকে বললাম, বাবা আমি ওর কাছেই থাকবো। আমার বাবা বুঝে গেল। আমার বাবার মুখটা না অনেক ছোট হয়ে গেছিল যখন আমি বললাম যে বাবা আমি ওর সাথেই থাকতে চাই। তার মানে আমি ইনডাইরেক্টলি আমার বাবাকে বলছিলাম যে তুমি তাদের আবদারগুলো মেনে নাও। আমার বাবা বলল 2 মাস সময় দিতে, 2 মাসের মধ্যে আমার স্বামীকে 3 লক্ষ টাকা দিবে, আর বাকি 2 লক্ষ টাকা আরও কিছুদিন পরে দিবে। আমার শাশুড়ি প্রথমে যদিও একটু দোনামোনা করছিল, কিন্তু আমার খালা শাশুড়িদের কথায় আমার শাশুড়ি রাজি হলো। সেই দিন তার মুখ থেকে আর হাসিই সরছে না যে আমার বাবা এই কথাটায় রাজি হয়ে গেছে। তারপর তারা বলল যে ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, 2 মাস পর এসে মেয়ে নিয়ে যাব তুলে, আর এর মধ্যে আপনি টাকা পয়সার ব্যবস্থা করেন। আমার বাবা তো অবাক হয়ে গেল, এটা আবার কেমন কথা, 2 মাস মেয়ে বাড়িতে রাখবো মানে? 2 মাস মেয়ে বাড়িতে রাখবো মানে তো হচ্ছে এরকম যে টাকা না দিলে আপনি আমার মেয়েকে নিবেন না, টাকা দিলেই নিবেন। তখন আমার শাশুড়ি বলতেছে যে না, আপনাদেরও তো কত কিছু গোছানোর বাকি আছে, আমাদেরও গোছানোর বাকি আছে, আর তাছাড়া এখনো আমাদের বাড়িতে বউ ভালো করে দেখা হয়নি, একবারই দেখাবো। এই 2 মাস আপনি ব্যবস্থা করেন টাকা পয়সার, 2 মাস পরে হচ্ছে আমি আমাদের বউকে নিয়ে যাব, এর মধ্যে আমার ছেলে আসবে, মাঝে মধ্যে আপনাদের বাড়িতে এসে বেড়াইয়া যাবে। আমার বাবা আমার দিকে এতটাই রাগান্বিতভাবে তাকাচ্ছিল যে বারবার সে তার চোখ দিয়ে আমাকে বোঝাচ্ছিল, দেখো তুমি তোমার জীবনে কত বড় ভুল করছো। কিন্তু আমি তার কথা বা তার কোনো কিছুই আমার ব্রেনে ঢুকছিল না। আমার মাথায় একটাই কাজ করছিল যে আমার এই স্বামীকেই লাগবে। আমার শাশুড়িরা চলে গেল, আমার স্বামী তার খালা শাশুড়ির বাসায় চলে গেল, বলল রাতের বেলা আসবে। ঠিকই সেদিন রাতের বেলা সে এসেছিল, প্রায় সময় সে রাতের বেলা আসতো। এভাবে করে আমাদের 1 মাস কেটে যায়। এদিক দিয়ে আমার বাবা তার কিছু জমি ছিল, মানে ক্ষেত বর্গা দেওয়া ছিল, সেইখান থেকে 2টা ক্ষেত সে বিক্রি করে দিল। তারপর আমার ভাইদেরকে বলল কিছু টাকা পাঠাতে, তারপর সেখান থেকে কিছু টাকা নিল। এর মধ্যে আমার 2 ভাইও আমার বিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে আসছে। 1 মাস যাওয়ার পর আমার স্বামী বাড়িতে চলে গেল, মানে আমার শাশুড়ির বাড়িতে চলে গেল। সে আসতো শুধু রাতের বেলা, সকালবেলা কেউ দেখার আগে সে চলে যেত, তার নাকি লজ্জা করতো। বাড়িতে গেলেই সে আমার সাথে খুব কম কথা বলতো, 2-1 দিন পর কথা বলতো, যেগুলো আমাকে খুব কষ্ট দিত, কিন্তু আমি আমার বাবা মা কাউকেই জানাতাম না। 2020 সালের 15 ফেব্রুয়ারি আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো এবং ভালোভাবেই কাটলো দিনটা। আমার ভাই 2টা আমার স্বামীকে দেখলো, আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা হলো। আমার 2 ভাই এমন বিহেভ করছিল যেন তারা কোনো কিছু মনেই করেনি। তারা যে আমার প্রতি রাগ ছিল বা আমার স্বামীর প্রতি রাগ ছিল, সব কিছু তারা ভুলে গেছে। তাদের কথা হলো বোন তো শ্বশুরবাড়িতে চলেই যাচ্ছে, এখন যদি মুখ কালা করে বিদায় দিই তাহলে বোনটা আমার সুখে থাকতে পারবে না। ভালোভাবেই দিনটা পার হলো। আমার স্বামীর অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা আমার বাবা দিয়ে দিল। সঙ্গে আমি যাওয়ার 2 দিন আগেই আমার শ্বশুরবাড়িতে আমার ঘরের ফার্নিচার চলে গেল। একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা 42 ইঞ্চি টিভি, 2টা কমফোর্টার, একটা জাজিম, একটা তোশক, এমনকি 2টা চাদর, 2টা বালিশ পর্যন্ত আমার বাবা দিয়ে দিয়েছে। মানে আমার ঘরটাতে থাকার জন্য আমার যা যা প্রয়োজন সব কিছু আমার ভাইরা নিজে যেয়ে কিনেছে, তারপর তারা পাঠিয়ে দিয়েছে। আমার বিয়ের 2-3 দিন আগেই জিনিসপত্র চলে গেছে, আমার শাশুড়ি গুছিয়ে রেখেছে। যখন আমাকে বিদায় দেওয়া হলো, আমার শাশুড়ি আমাকে নিয়ে গেল। ভালোভাবে দিনটা কেটেছিল। তাদের বাড়িতে যেয়ে দেখি তারা আমার জন্য বরণের ব্যবস্থা করেছে, মানে যে ঘরটা সাজিয়েছে সেই ঘরে ঢোকার আগে টাকা দিতে হবে। আমার বাবা আমি আসার আগে আমার হাতে 10,000 টাকা দিয়ে দিয়েছিল, মানে আমার মা লুকিয়ে দিয়ে দিয়েছিল, জানি না বাবা দিয়েছিল কিনা। সেই টাকাটা আমার সেদিন তাদেরকে দিয়ে দিতে হয়। ওরা বারবার টাকা আবদার করছিল, মানে আমার ননদের বান্ধবীরা বা আমার খালাতো ননদরা, তারা বারবার টাকা আবদার করছিল। আমি আমার স্বামীকে বলছিলাম, আমার স্বামী বললো তোমার কাছে থাকলে দিয়ে দাও, আমার কাছে তো এখন নেই। সঙ্গে সঙ্গে আমার ব্যাগ থেকে তারা এই 10,000 টাকা পেয়ে নিয়ে নিল। আমি তাদেরকে কিছুই বললাম না। আমার মা আমার হাতে দিয়েছিল যেন আমার প্রথম কোনো টাকা পয়সার দরকার পড়লে কারো কাছ থেকে চাইতে যেন না হয়, কিন্তু এটা বিয়ের প্রথম দিনই আমার হাতছাড়া হয়ে গেল। আমার বাবা ওকে টাকা দিয়েছিল দোকান করার জন্য, 3 লক্ষ টাকা দিয়ে বলেছিল এখন শুরু করো, বাকি 2 লক্ষ টাকা আবার কিছুদিন পরে দিব। অথচ আমার স্বামী আমার বিয়ের 3 দিন পরে যে 2 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে নিয়ে আসে, আর 1 লক্ষ টাকা তার মার কাছে দিয়ে দেয়। আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনি না ব্যবসা করবেন, সে আমাকে বললো যে ব্যবসার খাতিরে সর্বপ্রথম আগে বাইক প্রয়োজন। তোমার বাবা বাকি 2 লক্ষ টাকা দিলে তারপর আমার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে দোকান দিব, দোকানও দেখে আসছি আমি।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফরোজা। আপনাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম, যেটার 5 পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। যৌতুক কখনোই ভালো কিছু বয়ে আনে না। এবং এটার 6 পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।